তাহলে ভারত দ্বারা যে দক্ষিণ এশিয়া হাতে রাখার যে কৌশলটি গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র, সেটি একেবারে মাঠে মারা গেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে একটি ট্যারিফ চালু করতে যাচ্ছেন আগামী 7 আগস্ট থেকে, যেটি কার্যকর হচ্ছে। উক্ত ট্যাক্স বা শুল্ক বা ট্যারিফ যাই বলি না কেন, সেটাকে রেসিপ্রোকাল ট্যারিফ নামে সে সারা বিশ্বে চালু করতেছে। আসলে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এই উদ্যোগটি নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের যারা রপ্তানি করে তাদেরকে অনেক ক্ষেত্রেই বিভিন্ন পণ্য আমদানির বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ট্রাম্প মনে করেন যে এর মাধ্যমে তিনি বাণিজ্য ঘাটতিটি যুক্তরাষ্ট্রের পক্ষে অনেকটি কমিয়ে আনতে সম্ভব হবে। সারা বিশ্বের প্রায় অনেকগুলো দেশের উপরেই এটি আরোপ করা হয়েছে, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব বিশ্বের বিভিন্ন কান্ট্রি। তবে এখানে একটি মজার ব্যাপার হলো, যেটি নিয়ে আজকের আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো ভারতের উপর একটা বড় ধরনের ট্যারিফ তারা দিলেও পাকিস্তানের উপরে কেন দেয়নি? পাকিস্তানকে এ থেকে অনেকটাই ছাড় দিয়েছে। কেন তারা ছাড় দিয়েছে? ভারতকে কেন তারা এখানে এত বেশি ট্যাক্স বা ট্যারিফ আরোপ করেছে? বাংলাদেশ একটি ছোট দেশ সারা বিশ্বের ভিতরে, যেটা বৈশ্বিক রাজনীতিতে বা ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ ততটা গুরুত্বপূর্ণ নয়। ভারত যেখানে বিশ্বের পরাশক্তির ভিতরে একটি হওয়ার চেষ্টায় আছে, ভারতের অর্থনীতি যেহেতু বিশ্বের ভিতরে একটি অন্যতম অর্থনীতি হিসেবে দাঁড়ানোর একটি পরিকল্পনা রয়েছে তাদের, সেখানে ভারতের উপরে এত বড় একটা ট্যাক্স এবং পাকিস্তানের উপরে কেন নাই ট্যাক্স, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। যুক্তরাষ্ট্র সারা বিশ্ব পরিচালনা করে, সারা বিশ্বের একটি নিয়ন্ত্রক বলা যায়। অর্থনৈতিক, সামরিক উভয় ক্ষেত্রেই তাদের আধিপত্য বেশ গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যদি বুঝতে চাই, ভারত এবং পাকিস্তানের ভিতরে তারা যে পার্থক্যটা করতে চেয়েছে বা করেছে, সেটা কেন হয়েছে, এই বিষয়টি যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে একটু পিছন থেকে আসতে হবে। 1979 সালে যখন তারা চীনকে স্বীকৃতি দেয় সর্বপ্রথম, তখন চীনের অবস্থাটা এরকম ছিল না। চীন তখন খুবই একটি দরিদ্র কান্ট্রি, তাকে তখন স্বীকৃতি দিয়েছিল 1979 সালে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে চীনকে স্বীকৃতি দেওয়ার পূর্বে ভারত পাকিস্তানের সাথে, অর্থাৎ এখানে ভারত এবং পাকিস্তান 1947 সালে বিভক্ত হয়, সেই সময় থেকে পাকিস্তানের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র সেই সম্পর্কটি দীর্ঘদিন টিকিয়ে রাখার চেষ্টা করেছে বা করেছে। এখন চীনকে স্বীকৃতি দেওয়ার পর থেকে চীনের সাথে তারা ব্যাপক পরিমাণে বিভিন্ন সম্পর্ক তৈরি করেন। চীনকে তারা একটা বিনিয়োগের জায়গা হিসেবে বিবেচনা করেন, ব্যাপক তারা সেখানে বিনিয়োগ করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। পরবর্তীতে যখন চীন উঠে আসে 2010 সালে সর্বপ্রথম সম্ভবত জাপানকে টেক্কা দিয়ে দ্বিতীয় বিশ্ব অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসে চীন। তখন সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের মাথায় চীনকে একজন প্রতিযোগী হিসেবে ভাবা শুরু করে। পরবর্তীতে চীনকে যখন প্রতিযোগী হিসেবে ভাবা শুরু করে, তখন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের বেশ একটা ভালো সম্পর্ক ছিল। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে আপনি যদি ইতিহাস বিশ্লেষণ করেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষে তারা 7ম নৌবহর প্রেরণ করেছিল, অর্থাৎ যেটা পাকিস্তানের প্রতি তাদের একটা বিশাল সহযোগিতা ছিল। এই উপমহাদেশের সব থেকে বেশি সম্পর্ক ছিল যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের। তারা 2010 সাল পর্যন্ত $20 বিলিয়ন পাকিস্তানকে অর্থনৈতিক সহযোগিতা করেছে, বিভিন্ন প্রকার বিভিন্নভাবে তাদেরকে সাহায্য দিয়েছে। কিন্তু 2010 সালের পরে যখন ওসামা বিন লাদেনকে 2011 সালে পাকিস্তানের অ্যাবেটাবাদে হত্যা করা হয়, তখন পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা একটু খারাপের দিকে যায়। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে চীনের একদিকে উত্থান, অন্যদিকে পাকিস্তানের সাথে তার খারাপ একটা সম্পর্ক। দক্ষিণ এশিয়ায়
যদি যুক্তরাষ্ট্রের স্বার্থ উদ্ধার করতে হয়, নতুন কোনো দেশ তাদের দরকার, তখন তারা আস্তে 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 তারা ভারতের দিকে ঝুঁকতে থাকে। যদিও তখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার স্বার্থে পাকিস্তানের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে আস্তে আস্তে ভারতের সাথে তাদের সম্পর্কটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রচুর বৃদ্ধি পাওয়ার পরে সর্বশেষ একটি নির্বাচনে যে মোদি ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গিয়ে একটি নির্বাচনী প্রচারণায় তিনি জানান আগলিবার ট্রাম্প সরকার, অর্থাৎ ট্রাম্পের পক্ষে সে একটি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। সেই থেকে ধরে নেওয়া হয় ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বেশ একটা ভালো সম্পর্ক। এই ভালো সম্পর্কের কারণে মোদি নিজেকে ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত করাতেন এই দক্ষিণ এশিয়ায়, এবং দক্ষিণ এশিয়ায় তারা নিজেদেরকে একটি চালিকা শক্তি হিসেবে পরিচিত করাতে চায়। অর্থাৎ বিশ্ব রাজনীতির মঞ্চে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ পাকাপোক্ত একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে ভারত। সেটাকে যুক্তরাষ্ট্র একদম প্রত্যক্ষভাবে সহযোগিতা করছিল। কিন্তু হঠাৎ করে 2025 সালে এসে পাকিস্তানের চেয়ে ভারতের উপরে শুল্ক বেশি আরোপ করা হলো। এখন মূল আমাদের আলোচনা বিষয় এটা যে আসলে এটা কেন, কি কারণে এটা হয়েছে। ভারতীয় উপমহাদেশ দক্ষিণ এশিয়ায় এখন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম বা সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী বলেন, কৌশলগত প্রতিদ্বন্দ্বী, সেটা হলো চীন। চীনের সামরিক উত্থান, অর্থনৈতিক উত্থান দুটোই এখন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ। সেই 2011 সালের পর থেকে ভারতকে দাঁড় করানোর চেষ্টা করেছে, চীনকে মোকাবেলার জন্য ভারতকে দাঁড় করানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ভারত সেখানে শুধুমাত্র পাকিস্তানের সাথে লড়াই করেই টিকতে পারতেছে না, চীন তো দূরের কথা। তাহলে ভারতকে হাতে রেখে ভারতের প্রতি সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের কি লাভ হচ্ছে? যুক্তরাষ্ট্রের কোনো লাভ হচ্ছে না, কারণ এই দক্ষিণ এশিয়ায় তারা কোনোভাবেই চীনকে ভারত দ্বারা মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। তাহলে ভারত দ্বারা যে দক্ষিণ এশিয়া হাতে রাখা যে কৌশলটি গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র, সেটি একেবারে মাঠে মারা গেছে। এখন তাহলে ভারতকে হাতে রেখে কী লাভ, কেন তারা রাখবে? এই প্রশ্নের কারণে হয়তোবা ট্রাম্প মনে করে যে ভারতকে এই মুহূর্তে সর্বোচ্চ চাপে রেখে তাদের নিজেদের বলয়ে রাখতে হবে। রাশিয়ার সাথে তেল, অস্ত্র চুক্তি এগুলো যেন না করতে পারে ভারত, কারণ ভারত একটা বিশাল বাজার, এটাকে কঠোরভাবে সে নিয়ন্ত্রণের একটা সুযোগ পেয়েছে, এবং এই নিয়ন্ত্রণের কারণে সে পাকিস্তানকে ছাড় দিয়েছে কিন্তু ভারতকে দেয় না। ভারতকে ছাড় না দেওয়ার একটা বার্তা হলো যে তোমাকে আরও বেশি কথা শুনতে হবে। পাকিস্তানের যে ব্যাপারটা হয়েছে, বর্তমানে পাকিস্তানকে তারা হাতে রাখার একটা অন্যতম কারণ হলো পাকিস্তানের সাথে চীনের সাথে একটি ভালো সম্পর্ক, এবং ইরান একটা পার্শ্ববর্তী দেশ। এই দুইটি দেশের সাথে কৌশলগত বিরোধিতা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই দুই দেশের সাথে কোনোভাবেই পাকিস্তান যেন সর্বতোভাবে মিশিয়ে যেতে না পারে, সেজন্য হয়তোবা পাকিস্তানকে তিনি হাতে রাখতে চেয়েছেন। কিন্তু ভারতকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় কিংবা চীনকে মোকাবেলায় ভারত কোনোভাবেই কাজে আসছে না। তাই হয়তোবা ভারতকে সে ছাড় দেয় নাই, পাকিস্তানকে জন্য ছাড় দিয়েছে। একটি কথা আছে আমাদের উপমহাদেশে প্রচলিত, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার নেই। এই কথাটা আসলে প্রচলিত হয় 1973 সাল থেকে 1977 সাল পর্যন্ত হেনরি কিসিঞ্জার একটি বৈদেশিক নীতি যে প্রচারটা চালিয়েছিল যে আমরা কারো স্থায়ী বন্ধু কিংবা শত্রু নয়, অর্থাৎ ইউএসএ ইজ নট দ্য পার্মানেন্ট এনিমিস অর ফ্রেন্ডস, অনলি ইন্টারেস্ট। অর্থাৎ যুক্তরাষ্ট্র কারো স্থায়ী বন্ধু কিংবা শত্রু নয়, যেখানে ইন্টারেস্ট আছে যুক্তরাষ্ট্র সেখানে আছে। তাই তাদের যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারেস্টের কারণে, নিজস্ব স্বার্থের কারণে হয়তোবা তারা পাকিস্তানকে ছাড় দিয়েছে, ভারতকে এই মুহূর্তে তারা আটকে দিয়েছে। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার হলো, বাংলাদেশের পোশাক শিল্প যে ছাড় পেয়েছে, বাংলাদেশ 20%, ভারত 25%। কিন্তু এখানে একটি বিষয় জানার বিষয়, যেটা ভারত এর আগে ছিল পোশাক খাতে 12%, সম্ভবত 12%-এর মতো শুল্ক, আর বাংলাদেশের সম্ভবত 15%-এর মতো। নতুন করে ভারতে যদি 25% তাহলে তাদের দ্বারা 37%, প্লাস বাংলাদেশে যদি 20% নতুন করে শুল্ক আরোপ করা হয়, তখন বাংলাদেশের দ্বারা 35%, 2% ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সো বাংলাদেশের এ জায়গায় যারা আছেন কর্তা ব্যক্তি,
এটা কিভাবে সামাল দেবেন সেটা তারাই আসলে ঠিক করবেন। বাট আমার পরামর্শ, যুক্তরাষ্ট্র আমাদের যেহেতু প্রধান বাজার, এটিকে কিভাবে ডাইভার্সিটি করা যায়, বৈচিত্র্যময় বাজার কিভাবে খোঁজা যায়, আরও বেশি বাজার সম্প্রসারণ করা যায়, যুক্তরাষ্ট্রের বাইরে কিভাবে আমাদের রপ্তানি বাড়ানো যায়, এই পরিকল্পনা যদি হাতে না নেন, যদি আমরা এখন আত্মসুখে বলতে থাকি যে আমরা ভারতের থেকে অনেক কম, ভিয়েতনাম থেকে অনেক কম, চীন থেকে অনেক কম, পাকিস্তান বা অন্যান্য কান্ট্রি থেকে অনেক কম, বাট এটা কিন্তু আমাদের জন্য স্বস্তিদায়ক না। আগামী 5 বছর বা 10 বছর পরে এই মার্কেটটা আমাদের আরও সমস্যায় পড়তে পারি আমরা। সো আমাদেরকে নতুন নতুন মার্কেট এ জায়গায় খুঁজতে হবে। আর আমাদের মূল আজকের যে আলোচ্য বিষয়, ভারত কেন সার পায়নি, পাকিস্তান কেন পেয়েছে, বিষয়টা আসলে এই জায়গায় যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট, এবং ইন্টারেস্টের কারণে হয়তোবা ভারতকে দেখতে পাচ্ছি যে আসলে ভারত দিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না, সো তাদেরকে আসলে বেশি দিয়েছে শুল্ক, আর পাকিস্তানকে একটু কম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই বিশ্লেষণটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন যে বিষয়ের উপর আপনার বিশ্লেষণ জানতে চান অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।